যুদ্ধ ছাড়া দেশ স্বাধীন করা যাবে না, ওদের যুদ্ধের প্রস্তুতি ট্রেনিং এরকম হবে না। আর আমরা তো ইতিমধ্যে যুদ্ধে নেমে পড়েছি, পাঁচটা বিএপি দখল করেছি, পিটিসির গ্যারিসন দখল করেছি, ক্যাডেট কলেজের গ্যারিসন দখল, প্রচুর অস্ত্র তখন আমাদের হাতে চলে আসছে। পরের দিন আমরা এই অঞ্চলের যত এক নলা দনলা যত বন্দুক, লাইসেন্সারি বন্দুক ছিল, আমরা বাড়ি বাড়ি গিয়ে সেগুলো সব সিজ করে দিয়েছে। সব বাঙালি সৈন্যরা সবাই তো মুসলিম লীগের সমর্থক সেই সময়, তারা কি সহজে আমাদের অস্ত্র দিবে না? কিন্তু আমাদের কাছে তারা নথি স্বীকার বাধ্য হয়েছে এবং তারা আমাদের অস্ত্র দিতে বাধ্য হয়েছে, এবং ওইগুলো অস্ত্র দিয়ে মূলত আমাদের ট্রেনিং। ৭১-এর গেরিলা। আমি এখন কথা বলছি রাজশাহীর বাঘা উপজেলার বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো জনাব মোহাম্মদ আজিজুল আলম। সেই সময়ের ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আজিজুল আলমের সঙ্গে আমরা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ নিয়ে কিছু কথা জানতে চাই। তার আগে আমি একটু জানতে চাই আপনার যুদ্ধে কেন গেলেন? আমি আজন্ম মুক্তিযোদ্ধা, এবার আজন্ম যোদ্ধা। মুক্তিযুদ্ধের পরে ৭১-এ সে কিন্তু আমি আজন্ম যোদ্ধা, তার কারণ আমি আমার ৩ বছর বয়সে বাবাকে হারিয়েছি। জন্যে ওই বয়স থেকেই আমি নিজেই আমার অভিভাবক, এবং এই জগতের কেউ আমাকে সে সময় খুব একটা আমল দেয়নি। এটা নিয়ে আমি আর একটা বই লিখেছি, আমার নিজস্ব আত্মজীবনী, সেটা পর্ণকুটির। এই বাড়িটার নাম, জি, এই বাড়ির নাম পর্ণকুটির। তো সে তখন থেকে আমি স্বাধীন চেতা, আমার যা মন চেয়েছে আমি তাই করেছি। তবে বোধোদয়ের পরে দেখেছি পাঞ্জাবিদের অত্যাচার, পুলিশের অত্যাচার, এবং এখানে খড়গঘাট একটা আন্তর্জাতিক নদী বন্দর ছিল। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষ, শুধু বাংলাদেশের নয়, এই পাক ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে বাঘাতে, এখানে এখানে আসতো। এখানে হাজার হাজার নৌকা, হাজার হাজার স্টিমার, লঞ্চ দিন রাত্রি চলাচল করতো, যার ফলে ওই বয়সে বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন অঞ্চলের মানুষের সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে আমার পরিচয় ঘটে। তারপরে আমার বিভিন্ন দেশ দেখার একটা আগ্রহ ছোটকাল থেকে আমার মনে জেগেছিল, এবং আমি ৫ম শ্রেণী পাশ করার পরে আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি ওই বয়সে একা। এবং যখনই যে জাতীয় পাবলিক পরীক্ষা দিয়েছি ৫ম শ্রেণীতে, ৮ম শ্রেণীতে, এসএসসি, এইচএসসি, এসব পরীক্ষার পরে ২-৩ মাসে সময় পেয়েছি। ওই সময়টা আমি সবসময় ভ্রমণেই ব্যস্ত থাকতাম, মানুষের সঙ্গে মিশার চেষ্টা করতাম, তাদের সংস্কৃতি, ইতিহাস জানার চেষ্টা করেছি। যার ফলে আমার কেন জানি মনে হয়েছে যে আমাদের উত্তরবঙ্গের মানুষের চাইতে আরো আমাদের দেশের পূর্বাংশের মানুষের মধ্যে স্বাধীন চেতা ভাবটা অনেক অনেক গুণ বেশি। এবং ভাগ্যক্রমে বলতে হবে যে আমার ৭১-এর যুদ্ধের শেষ ২ মাস কেটেছে আমার চট্টগ্রাম অঞ্চলে। আচ্ছা, এখন যুদ্ধে আমি ১৯৬২ সালে যখন ক্লাস 6-এর ছাত্র, তখন হামিদুর রহমান শিক্ষা কমিশন নামে এক কুখ্যাত কমিশন দেশে গঠন করা হয়। এই কমিশন রিপোর্টটা সম্পূর্ণরূপে এদেশের শিক্ষা নীতির বিরুদ্ধেই ছিল। আচ্ছা, ১৯৬২ সালে। হ্যাঁ, সেই শিক্ষা কমিশন রিপোর্টকে আমরা ছাত্ররা প্রত্যাখ্যান করেছিলাম। আমি যখন কালিদাস কালী হাই স্কুলে ক্লাস 6-এর ছাত্র। আচ্ছা আচ্ছা, সেই শিক্ষা কমিশনের বিরুদ্ধে আমরা সেই আন্দোলনের ঢেউ তখন আমাদের গ্রামাঞ্চলে এসেছিল। আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম, এবং তারপরে ৬৩ সালে বৈরুতরাক হোটেলে যখন মারা গেলেন আমাদের বাংলাদেশের অবিসাংবাদিক নেতা শহীদ হোসেন সোহরাওয়ার্দী যখন মারা গেলেন, কিভাবে তার মৃত্যু উদ্ঘাটন করার জন্য একটা আন্দোলন গড়ে ওঠে। আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করার ফলে কালিদাস হাই স্কুল থেকে 7 জন ছাত্রকে বহিষ্কার করা হয়, ক্লাস 6-এর, তখন আমি মাত্র একজন। আচ্ছা, আন্দোলনের কারণে আপনাকে ক্লাস 6-এ বহিষ্কার করা হয়নি কালিদাস কালী হাই স্কুল থেকে? তো তারপরে স্কুলের ছাত্রছাত্রীরা সেদিন থেকে তালাবদ্ধ করে দেয় স্কুলে অচল অবস্থার সৃষ্টি হয়,
এবং এক পর্যায়ে স্কুল কমিটির পরিচালনা বোর্ডের সভাপতি বাড়ির ঘেরাও করে রাখা হয় 2 দিন। বাধ্য হয়ে পরিচালনা কমিটি আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে বাধ্য হন। 65 সালে পাক ভারত উপমহাদেশে পাক ভারত যুদ্ধ যখন শুরু হলো, তখন আমি ক্লাস 9-এর ছাত্র। আমি প্রত্যক্ষ করেছি যে বাংলাদেশকে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রেখে পাকিস্তান সামরিক শাসকরা ভারত আক্রমণ করেছিল। সেই মুহূর্তে যদি একটি ভারত ইচ্ছে করলেই হয়তো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা পূর্ব বাংলা দখল করে নিতে পারত। আচ্ছা আচ্ছা, কেন করেননি, কি জন্য করেনি, সেটা ভবিষ্যতে গবেষকরা হয়তো কোনো পারবেন। আজ পর্যন্ত এটা কেন অনুমান নির্ভর যে কেন করেননি, কিন্তু সঠিক কারণ এখন পর্যন্ত আমরা জানি না। ভবিষ্যতে হয়তো কোনো গবেষক এটা গবেষণা করে বের করতে পারবেন বলে না আশা করি। আচ্ছা আচ্ছা। তখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, তখন তিনি কারণ তারণে ছিলেন। তাকে যুদ্ধের পরে মুক্তি দেওয়া হলে তিনি বাঙালির বাঁচার সনদ 6 দফা তিনি ঘোষণা করতে চাইলেন। কোথায়? সেটা লাহোর গোলটেবিল বৈঠকে। কিন্তু সে বৈঠকে তাকে সে 6 দফা প্রকাশ করার সুযোগ দেওয়া হলো না। বাধ্যই তিনি সেখানে বসে এক সাংবাদিক সম্মেলন করে 6 দফা ঘোষণা করলেন লাহোরে। সেই 6 দফা তখনও আমরা কি জানি না, তবে তিনি বাংলা তখন ফিরে এলেন। তিনি আবার পূর্ব বাংলায় এসে ঢাকায় তিনি বিস্তারিতভাবে আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। আমরা যখন বুঝলাম 6 দফা আমাদের বাঁচার সনদ। কিন্তু পাকিস্তানিরা এটাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে বঙ্গবন্ধুকে আবার কারান্তরে নিক্ষেপ করল। 67 সালে সেই 66-67 তিনি কারাগারে, 68 সালে তাকে কয়েকদিনের জন্য মুক্তি দেওয়া হয়েছিল। পরে তাকে আবার দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করলো। দেশদ্রোহিতা কি? বাংলার বিদ্রোহ শেখ 1757 সালে পাক ভারতের স্বাধীনতা হস্তগত হওয়ার পর 1857 সালে একবার বিদ্রোহ হয়েছিল বাংলাদেশে, সেটা ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বিদ্রোহ না এটা। আর দ্বিতীয় বাংলার বিদ্রোহ হয়েছিল 1968 সালে, সেটা হলো তিনি পাকিস্তান নেভির কমান্ডার লেফটেন্যান্ট মোয়াজ্জেমের নেতৃত্বে। তারা শুধু তিনিই নয়, সেখানে 49 জন সামরিক এবং বেসামরিক কর্মকর্তা মিলে তারা দেশকে স্বাধীন করার একটা পরিকল্পনা করেছিলেন। এসব নেতৃত্ব দিয়েছিলেন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন। আচ্ছা, কিন্তু তাদের শুধু সামরিক শক্তি দিয়েই সেটা সম্ভব ছিল না। তারা চেয়েছেন রাজনৈতিক একটা সমর্থন, এবং তারা বঙ্গবন্ধুকে তাদের যে পরিকল্পনা তার কাছে পেশ করেছিলেন, তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে একজন বড় রাজনৈতিক দলের শক্তির তাদের সমর্থন প্রয়োজন, এবং তাদের সমর্থন দিয়েছিলেন। এখানে দেখা গেল 1968 সালে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে রাষ্ট্র বনাম শেখ মুজিব নামে গং নামে একটা মামলা দায়ের করা হলো। কিন্তু নাম দেওয়া হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। ষড়যন্ত্রমূলক ভাবেই সেই মামলার নাম দেওয়া হলো। তার কারণ পাকিস্তানের যে মানসিকতা, পাকিস্তানের জনগণের মানসিকতা, বিশেষ করে এদেশের পাকিস্তান সমর্থনকারী তাদের মানসিকতা ছিল ভারত বিদ্বেষী। আর এটাকে যদি ভারতকে জড়িয়ে একটি কলঙ্ক বা ষড়যন্ত্র নাম দেওয়া হয়, তাহলে এটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবে মনে করেই তারা আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়েছিল। তারা বলতে চেয়েছিল তখনকার ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী শচীন্দ্রনাথ সিংহের নেতৃত্বে বঙ্গবন্ধু নাকি সেই সময় জওহরলাল নেহরুর সঙ্গে যোগাযোগ করেছিলেন। আচ্ছা, যদি পরবর্তীতে এটা সত্যতা প্রমাণিত হয়েছে, তবুও বাঙালি জাতি বাংলাদেশের স্বার্থে একটা চরম সত্যকেও মিথ্যা বলে প্রমাণিত করতে পেরেছিলেন 68 এবং 69 গণ আন্দোলনের মাধ্যমে। এটা বাঙালি জাতিকে বাঁচা বলেন, রক্ষা করা বলেন, বাঙালি জাতিকে তার এতে দীর্ঘদিনের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটা বিরাট অভ্যুত্থান বলেন, যাই বলেন, এই বঙ্গবন্ধুকে অ্যারেস্ট না করলে বোধ হয়
এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ না আনলে বোধ হয় এত বড় কঠিন পরিণতি পাকিস্তানের শাসককে বরণ করতে হতো না। যাই হোক, তারপরে 69-এর গণ আন্দোলনে তারা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হলো এবং 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হলো এবং 23 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে রেসকোর্স ময়দানে জনতার বিশাল জনতার সমাবেশে বঙ্গবন্ধু অভিধায় তাকে অভিষিক্ত করা হলো। আমার বক্তব্যের মধ্যে বারবার বঙ্গবন্ধু চলে এসছে, তারা আমার রক্তে বঙ্গবন্ধু মিশে আছে, তো যে জন্য শেখ মুজিব কথাটা বলতে আমার জীবে কেন যেন আটকে আসে। বঙ্গবন্ধুটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন। বঙ্গবন্ধু মানে তিনি বঙ্গবন্ধু হওয়ার আগ থেকেই আগে আমাকে বঙ্গবন্ধু হয়তো ঐতিহাসিক দিক দিয়ে ঠিক হচ্ছে না, তারপরেও বলবো যে যেহেতু 69-এর পরে তারকে শেখ মুজিবুর রহমান বা শেখ সাহেব বা শেখ মুজিব বলিনি, যে এখানে শেখ মুজিবের কথা মানে হলেই বঙ্গবন্ধু কথাটাই মুখে আমার বেরিয়ে আসে। এবং তিনি এক পর্যায়ে আমার আত্মার আত্মীয়, তার সঙ্গে আমার পরিচয় 1967 সালে। আমি যদিও রাশিয়ার ছেলে, আমি সময় সুযোগ পেলে ঢাকায় যেতাম দুইটা কারণে। একটা হলো যে 1963 সাল থেকে আমি বাংলাদেশ ছাত্রলীগের নিউক্লিয়াসের সদস্য হওয়ার জন্য চেষ্টা করেছি। আচ্ছা, কিন্তু যেহেতু আমি তখন একেবারেই নাবালক, তারপর অস্ত্রবিদ্যা শিক্ষা ছিল না আমার, ধরুন আমি সেখানে ভর্তি হতে পারিনি। আচ্ছা, আমি চেষ্টা করে পারিনি। 1947 সালে রাজশাহী কলেজে ভর্তি হওয়ার পরে সেখানে ইওটিক্স কোর্স করি। তারপরে জননেতা রাজ্জাক ভাইয়ের অনুপ্রেরণায় এবং তার সহযোগিতায় আমি নিউক্লিয়াসের একজন সদস্য হই 1967 সালে। আচ্ছা, আপনারা জানেন যে নিউক্লিয়াসের সদস্য যারা ছিলেন তারা তো নিজেকে দেশের জন্য কোরবানি করতে প্রস্তুত ছিলেন। ওই জন্য আমার প্রথমেই শুরু বলেছি আমি আজন্ম যোদ্ধা। মুক্তিযুদ্ধের ওই মাত্র 9টি মাসের যুদ্ধই নয়, আমার জীবনে যুদ্ধ শুরু হয়েছে আমার বয়স 3 বছর তখন থেকেই। আচ্ছা, এবং এখন পর্যন্ত আমি সেই যুদ্ধ চালিয়ে যাচ্ছি। যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি যে 1971 সালে বঙ্গবন্ধু অভিধায় অভিষিক্ত করার পরে জেনারেল আইয়ুব খান যে জেনারেলের হাতে ক্ষমতা দিয়ে গেলেন ইয়া খানের হাতে, ইয়া খান ক্ষমতা এসেই খুব সুবোধ বালকের মতো ঘোষণা দিলেন তিনি একজন সৈনিক, তিনি সাধারণ নির্বাচন দিয়ে জনতার হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি তার ব্যারাকে ফিরে যাবেন। কিন্তু বাংলাদেশের বা বিশ্বের ইতিহাসে কোনো সামরিক শাসককে এইভাবে দেখা যায়নি। তারা খুব ভালো কথা বলেই ক্ষমতা এসছে, দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন অজুহাতে তার ক্ষমতা দখল করেছেন। যদি এখানে ক্ষমতা দখল করতে হয়নি, তার হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছিল, তবুও তিনি ক্ষমতার স্বাদ এমন একটা জিনিস, তিনি ক্ষমতা এসে দেখলেন যে আর বোধহয় এখান থেকে যাওয়া সম্ভব হবে না। তিনি তার কথা রাখেননি, জনতার আন্দোলনের কাছে বাধ্য হয়ে তিনি সাধারণ নির্বাচন ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। সেটা 1970 সালে প্রথমে এটা অগাস্ট মাসে নির্বাচন হওয়ার কথা ছিল, নভেম্বর মাসে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু নভেম্বরের 12 এবং 13 তারিখে বাংলাদেশের উপকূলে প্রলয়নকারী ঘূর্ণিঝড় হওয়াতে সেখানে 12 লক্ষ লোকের প্রাণহানি ঘটে, অসংখ্য গবাদি পশু এবং অজস্র বাড়ি ঘরের ভস্মীভূত একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। যার ফলে আমাদের নির্বাচন 7 ডিসেম্বর জাতীয় পরিষদ নির্বাচন এবং 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদ নির্বাচন করতে সরকার বাধ্য হয়। সেটা কত সালে? এটা 1970 সালে। 1970 সালে। এখানে একটা জিনিস সবচেয়ে প্রণিধানযোগ্য, সেটা হলো যে ইয়া খান ঘোষণা দিয়ে বেকায়দায় পড়েছিলেন, তবে তার যে গোয়েন্দা বাহিনী এবং এদেশের বাঙালি দালালরা তাকে একটা গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল যে বাঙালিরা কিছুতেই 40% বেশি আসন পাবে না। আচ্ছা, গোয়েন্দা রিপোর্ট ছিল। গোয়েন্দা রিপোর্ট ছিল। তিনি তাতেই উৎফুল্ল হয়ে বলেছিলেন যে বাকি 60% ডান্ডায় দিয়ে হোক আর বান্ডায় যেভাবে হোক তারা কবজা করে ফেলবে। কিন্তু আসলে সেটা অত সহজ ছিল না। উনি বাংলার তখন 30 আসনের মধ্যে জাতীয় পরিষদের অংশ পূর্ব বাংলার অংশে পড়েছিল 169টি আসন, সেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করেছিল এবং 67টি আসনে জয়ী হয়েছিল এবং প্রাদেশিক পরিষদ 30 আসনের মধ্যে 289টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করেছিল। এতেই পাকিস্তানের সামরিক সরকারের মাথা ঘুরে যায়।
ভিত নড়ে যায়। ভিত তো নড়ে গেছে আগে থেকেই, কিন্তু তার যে ক্ষমতায় থাকার যে তার বাসনা ছিল, সেই বাসনাটা তো একদম উড়ে যায়। হ্যাঁ, যার ফলে যাতে কোনো ক্রমেই বাঙালিরা ক্ষমতায় আসতে না পারে সেই ষড়যন্ত্রে লিপ্ত হলো। ঠিক 17 ডিসেম্বর পরেই 2 দফা অধিবেশন ঢাকায় তিনি তা হলো না। শেষে 1 মার্চ 1971 সালে অধিবেশন ডাকা হলো। 3রা মার্চ অধিবেশন ডাকা হলো, কিন্তু 1 মার্চ ইয়া খান ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সে অধিবেশন স্থগিত করে দিলেন। তখন বাংলাদেশের জ্বলন্ত আগ্নেয়গিরি, সেই সময় জ্বলন্ত আগ্নেয়গিরি ক্ষমতা দিবে না। বাংলাদেশের শুধু শহর নয়, বন্দর নয়, গ্রাম গঞ্জ পর্যন্ত জ্বলন্ত আগ্নেয়গিরি। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সেসব দিনের কথা মনে পড়লে এখনো লোম শিউরে ওঠে। আমরা তখন আহার নিদ্রা ভুলেই গিয়েছিলাম সে সময়। আমাদের যখন একটি চাওয়া ছিল বাংলাদেশের স্বাধীনতা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এছাড়া আমাদের আর কোনো চাওয়া ছিল না। বঙ্গবন্ধু বুঝেছিলেন যে দেশ মানে খুব ভালো পথে, খুব সহজ পথে তিনি পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করবে না, দেশ স্বাধীন হবে না। তারপরেও 13ই মার্চে এলেন ইয়াহিয়া খান এদেশে আলোচনার নামে সময় ক্ষেপণ করতে। তার কারণ তখন এদেশে তাদের সামরিক সরঞ্জামের অপ্রতুলতা ছিল। সামরিক সরঞ্জামের সরবরাহ করা এবং সৈন্য সমাবেশ করার জন্য তাদের সময় দরকার ছিল। তারা আলোচনার নামে, সে কালক্ষেপণ করার নামে এগুলো তার সময় ক্ষেপণ করছিলেন। তার একদিন পরেই লারকানার জমিদার নন্দন জুলফিকার আলী ভুট্টো পিপুলস পার্টির প্রধান, তিনি জাতীয় সংসদে 88টি আসন পেয়েছিলেন, তিনিও এলেন। এই 2 কুচক্রী এসে বঙ্গবন্ধুর সাথে আলোচনার নামে কালক্ষেপণ করতে লাগলেন। এক পর্যায়ে বঙ্গবন্ধু যাচ্ছিলেন জয়দেবপুরে, সে জিপে একজন বাঙালি অনুচর সাংবাদিক ছিল। সেই বাঙালি অনুচর তাকে প্রশ্ন করেছিল যে এরপরে কি হবে মুজিব ভাই? তখন মুজিব ভাই তো সর্বসাধারণ মানুষ ছিলেন, বললেন কি হবে সেটা আমি জানি, তবে যে আমরা আলোচনা চালিয়ে যাবো, কিন্তু আলোচনা ভেঙে যাবে, তারা ক্ষমতা দেবে না, এক পর্যায়ে আমাদের উপরে তারা ঝাঁপিয়ে পড়বে, এবং আমিও কাউকে আনচ্যালেঞ্জ ছেড়ে দেব না, আমিও ছাড় দেব না। ওদের যে 120 জনের যে লিগাল ফ্রেমওয়ার্ক এএলএফও জারি করেছে, ওই এএলএফও আমি লাথি দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে আমি বাংলাদেশ স্বাধীন ঘোষণা করবো। ওই রিপোর্ট ওই সাংবাদিক তৎক্ষণাৎ খানের কাছে পৌঁছে দিয়েছিল। তারা বুঝে নিয়েছিল যে শেখ মুজিবুর নাসর বান্দা সে ছাড়বে না, আর ওরাও ক্ষমতা দেবেই না, এরকম তাদের দূরভিসন্ধি ছিল। সে যাই হোক, 3 তারিখ থেকে তো বাংলাদেশ 2 তারিখেই আমাদের বাংলাদেশের স্বাধীন দেশের পতাকা বর্ণনা ময়দানে বঙ্গবন্ধুর হাতে ছাত্র নেতারা, তৎকালীন 4 জন ছাত্র নেতার মধ্যে একজন শাহজাহান সিরাজের হাত দিয়ে বঙ্গবন্ধুর হাতে দেওয়া হয়েছিল। সেখানে 4 জনের নেতার নাম আপনারা সবাই জানেন। সেই 4 জনের যে ভূয়সী প্রশংসা আমি এই মুহূর্তে করতে চাই না, তাদের অবদান অনস্বীকার্য, কিন্তু তাদের কারো অবদান পরবর্তীতে কালিমায় লিপ্ত হয়ে গেছে, এক আব্দুল কুদ্দুস মাখন ছাড়া। তো যাই হোক, 2-3 তারিখ যাচ্ছে। যাই হোক, 3 তারিখে বঙ্গবন্ধু শুধু বললেন আমার যা বলার, একটাই দাবি ছিল বঙ্গবন্ধুর কাছে, ছাত্র নেতাদের একটা বাংলার স্বাধীনতা ঘোষণা। কিন্তু তিনি বললেন যে তিনি তো রাজনীতির কবি ছিলেন, প্রজ্ঞা তার অশেষ প্রজ্ঞা ছিল। তিনি বললেন আমার যা বলার আমি 7 তারিখে বলব। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই দিন 3 তারিখ সকালবেলা বেলা 10টার সময় শহীদ মিনার পাদদেশে প্রতিবাদ সভা, এবং সেদিনের প্রোগ্রাম ছিল আমরা যাব শহর অভিমুখে, শহরের সকল সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররা একসঙ্গে আমরা গোটা শহর প্রদক্ষিণ করব, এইরকম প্রোগ্রাম ছিল। আমরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে, শহীদ মিনার ছিল তখন 1 নম্বর কলা ভবনের সামনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। হ্যাঁ, ওখানে আমরা শহীদ মিনারে সমাবেশের
শুরু করতে না করতেই আমাদের সমাবেশের উপরে দূর থেকে 27 বালুচ রেজিমেন্ট রাজশাহী ক্যান্টনমেন্টে ছিল, তারা দূর থেকে শেলিং করা শুরু করে দিল। আচ্ছা, আস্তে আস্তে তারা যখন তালাই মারি বসে গেছে, তখন আমাদের শিক্ষকরা বলে, বাবা তোমরা সরে যাও, তাহলে তোমাদের সবাই যদি মারা যাও তাহলে তোমরা যুদ্ধ করবে কে? তা আমরা যখন না আমরা না, আমরা যাবো না, জীবন দেবো, তো আমরা শহীদ মিনার ছাড়বো না। কিন্তু স্যাররা আমাদের শিক্ষক, আমাদের শ্রদ্ধার শিক্ষক এমন ভাবে বোঝালেন যে তোমরা যাও, তোমরা নিজেকে সরিয়ে নাও, নিজেকে বাঁচো, তারপর দেশকে বাঁচাও। আমি তখন পদ্মার ধার দিয়ে, শুধু আমার গায়ে শুধু একটা খদ্দরের পাঞ্জাবি, একটা পায়জামা পরা, পায়ে চপল, এই অবস্থায় পদ্মার পার দিয়ে হাঁটা শুরু করলাম। দেখুন আমার পেছনে অজস্র ছাত্র, অসংখ্য ছাত্র আমার পেছনে আসছে। কিন্তু আস্তে আস্তে বিকেল 4টায় যখন আমি ক্যাডেট কলেজের সামনে পৌঁছলাম, তখন দেখি আমার পেছনে কেন, আমি একা। আচ্ছা, ইতিমধ্যেই সব জায়গায় খবর পৌঁছে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঞ্জাবিরা আক্রমণ করেছে, এবং কেউ কিছু জানে না তখন কি ঘটনা ঘটেছে। তারা শুধু ক্যাডেট কলেজের ছাত্র শিক্ষকরা শুনেছেন যে, হ্যাঁ জি বলেন। ক্যাডেট কলেজের ছাত্র শিক্ষকরা শুনেছেন যে এদিক দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসছে, তাই তারা ক্যাডেট কলেজের সামনে জটলা করছে আমাদেরকে দেখার জন্য বা আমাদেরকে কথা বলার জন্য। আমি একা পৌঁছলেই ক্যাডেট কলেজের প্রিন্সিপাল শ্রদ্ধেয় বকিয়তুল্লাহ সাহেব, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে, আলম সাহেব আপনি একা কেন? এই যে তিনি আলম সাহেব বললেন, এর একটা যথেষ্ট কারণ আছে। তখন আমি ওই কলেজে একটা পরিচিত মুখ। তখন আমাদের জাতীয় নেতার এক নেতা কামরুজ্জামান, আমাদের শ্রদ্ধেয় হেনা ভাই, তার নির্দেশে 2টা কাজ আমাদেরকে করতে হয়েছিল 69 গণ আন্দোলনের সময়। সেটা হলো, একটা হলো যে ডাক্তার আলাউদ্দিন তখন কৃষক শ্রমিক পার্টির সদস্য নেতা ছিলেন, তাকে আওয়ামী লীগে ফিরিয়ে আনা, যেটা আওয়ামী লীগের লোকজন সম্ভব হয়নি। আচ্ছা, আমি তোসদ্দেক ভাই সারদাবাড়ি, যিনি আমার 2 বছর সিনিয়র ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজির ছাত্র, আমরা দুজনে একই হলের ছাত্র, জিন্না হলের ছাত্র। তোসদ্দেক ভাই পরবর্তীতে হেনা ভাইয়ের পিএস এর দায়িত্ব পালন করেছিলেন, হেনা ভাই যখন মন্ত্রী তখন। আচ্ছা আচ্ছা, তোসদ্দেক ভাইকে আর আমাকে হেনা ভাই 2টা দায়িত্ব দিয়েছিলেন। আলাউদ্দিন ভাইকে আওয়ামী লীগে নিয়ে আসা, আরেকটা হলো বাগের বাড়ির ভোগের বাসা ক্যাডেট কলেজ রাজনীতির অনুপ্রবেশ ঘটানো। আচ্ছা, এটা আজকে মুখে যেটা বলছি, কাজটা অত সহজ ছিল না। ক্যাডেট কলেজের মতো জায়গায় রাজনীতি করা, সেখানে ঢোকানো, ঢুকে রাজনীতি পরিচালনা করা, আমরা 2জন কিন্তু সক্ষম হয়েছিলাম বলেই সেদিন প্রথম দেখাতেই বকিয়তুল্লাহ সাহেব বলছেন, আলম সাহেব বিশ্ববিদ্যালয়ের খবর কি? তারপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তারা আমাকে নিয়ে চলে গেলেন ডাইনিং টেবিলে, যেহেতু আমি ক্ষুধার্ত ছিলাম। আচ্ছা, এক গ্লাস পানিও কোথাও পাইনি, সারা রাস্তা হেঁটে এসেছি। তারপর আমাকে ডাইনিং নিয়ে গিয়ে তারা আদর করে খাওয়ালেন। খাওয়ানোর পরে ডাইনিং টেবিলের বারান্দায় শিক্ষকদের এবং সামনে লনে ছাত্রদের ফলেন করে দিলেন আর কি। আচ্ছা, ডক্টর সাহেব আমাকে অনুরোধ করলেন যে আপনি বলেন কি ঘটনা ঘটলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি সবিস্তারে প্রায় 1 ঘন্টা তাদের সামনে আমি বক্তব্য রেখেছিলাম। ওদের ক্যাডেট কলেজ স্পর্শকাতর জায়গায় সেদিন জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠল। তারপরে তারা আমাকে অনুরোধ করলেন যে আজকে রাত্রে আপনি থেকে যান, এখানে আপনার পরামর্শক আছে। তা আমি বললাম আমি আসবো কাল সকালে, কথা দিলাম, কিন্তু আজকে আমাকে যেতেই হবে, আমার মা বেঁচে আছেন কিনা আমাকে দেখতে হবে। দেখ আমার মা তো, এই খবর তো মায়ের কানে পৌঁছে গেছে বিশ্ববিদ্যালয় আক্রমণ হয়েছে। আমি তো সম্মুখ সারির নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় তখন। আমি তখন জিন্না হল শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আচ্ছা আচ্ছা, আর টুকু ভাই, শামসুল হক টুকু ভাই তখন সভাপতি। আচ্ছা আচ্ছা, এখন যে ডেপুটি সেক্রেটারি। তো তারা আমার অনুরোধে তারা আমাকে খাওয়া দাওয়ার পরে ছেড়ে দিলেন। পরবর্তী দিনে আমি এসে দেখলাম আমার মায়ের কাছে খবর পৌঁছে গেছে, মা কাঁদতে কাঁদতে প্রায় পাগল প্রায় হয়ে গেছে, ছেলের খবর নাই। হ্যাঁ, তারপরে পরের দিন সকালে মায়ের কাছে আবার অনুরোধ করে আমাকে বলে আবার ক্যাডেট কলেজে চলে গেল। সেদিন ক্যাডেট কলেজের রুদ্ধদ্বার বৈঠক, সেখানে ক্যাডেট কলেজে আবার শ্রদ্ধেয় শহীদ আবু বকর সিদ্দিকী, যিনি 12 এপ্রিল সম্মুখ সমরের যুদ্ধে তিনি নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তিনি, তারপরে প্রফেসর শামসুল আলম, পরবর্তী সময় বীর প্রতীক, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি বেঁচে আছেন আমার সেই বন্ধু, আর মাঝে মাঝে
আমার এখানে আসেন 7 আচ্ছা। তারিখ, এবং আমি তারা রাজশাহী গেলেই তার সঙ্গে দেখা করে আসি, এবং টেলিযোগাযোগ তার সঙ্গে আমার সার্বসঙ্গী যোগাযোগ আছে। আচ্ছা। প্রফেসর মোয়াজ্জেম ছাড়াও আরো এই মুহূর্তে সবগুলো নাম মনে পড়ে না, আরো অনেক ছাত্রদের থেকে বাসা কয়েকজন ছাত্রকে নিয়ে আমরা রুদ্রদ্বার বৈঠকে মিলিত হই, এবং সেই দিনের বেলায় ক্যাডেট কলেজের গ্যারিসন অর্থাৎ অস্ত্রাগার দখল করে ফেলি, এবং কেমিস্ট্রি ল্যাবরেটরি দখল করে ফেলি। এটা কেমনে করলেন এই যে আপনি ক্যাডেট কলেজে ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে আমরা এগুলো দখল করে ফেলি। কিভাবে করলেন এটা? তখন তো আমরাই নেতা সেখানে, আচ্ছা। ক্যাডেট সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে, তখন ক্যাপ্টেন রশিদের নিয়ন্ত্রণে ক্যাডেট কলেজ। আচ্ছা। অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রশিদ, উনি 7 নম্বর সেক্টর সাব সেক্টর কমান্ডারে পরিণত হয়েছেন পরবর্তীতে। তারপরে তার জীবনীতে পরে আসছি তাকে কিভাবে ষড়যন্ত্র হত্যা করা হয়েছে সেগুলো মূল উপর। তারপরে ওই দিনই দুপুর বেলায় আমরা পিটিসি, তৎকালীন পুলিশ ট্রেনিং সেন্টার, এখন তো পুলিশ একাডেমি, পিটিসি এর প্রিন্সিপাল ছিলেন ডিআইজি খালিকুজ্জামান সাহেব। আচ্ছা। তার সঙ্গে রুদ্রদ্বার বৈঠকে মিলিত হই, এবং সেদিন পুলিশের গ্যারিসন দখল করা হয়। আচ্ছা। আচ্ছা। এবং সেই দিনই আলাইপুর, মিরগঞ্জ, চারঘাট, শাহপুর এবং তালেবাড়ি 5টা বিওপি আচ্ছা। দখল করা করে ফেলেন। হয়, এবং অবাঙ্গালী ইপিআর যারা ছিল তাদের সবাইকে ডিসআর্ম করা হয়, নিরস্ত্র করা হয়, এবং বাঙালি ইপিআরদের নির্দেশনা দেওয়া হয় যে প্রয়োজন বোধে তারা যেন প্রয়োজনের ব্যবস্থা নেয়। ইঙ্গিত করা হয়েছিল ওরা টেলিবেড়ি করলেই, ডানবাম করলেই তাদেরকে শেষ করা হবে, একদম শেষ করে দেওয়া হবে। তো তারা সেভাবেই পদক্ষেপ নিয়েছিল, তাদেরকে ডিজাইন করা হলো ওই দিন থেকেই। তারপরে আমি ওই দিনই 4 তারিখে আবার ফিরে আসি। তার থেকে ফিরে এসে বিকেল বেলায় আমাদের কাল্লাশকর হাই স্কুল মাঠে প্রথম ট্রেনিং শুরু করি। হাতে কিছুই নাই, কিছু বাঁশের লাঠি টাঠি নিয়ে প্রথম ট্রেনিং শুরু করি। এখানে আমাদের আবিল্লার হাতেম আলী এই বাড়িটা ওই পাশে ছিলেন। আচ্ছা। আচ্ছা। তো ওনাকে হাতেম ভেঙে দিয়ে প্রথম ট্রেনিংটা উদ্বোধন করানো হয়। আচ্ছা। আচ্ছা। যুদ্ধ যে হবে সেটা আমরা যে কনফার্ম হয়ে গেলাম যে যুদ্ধ ছাড়া দেশ স্বাধীন করা যাবে না, ওদের যুদ্ধের প্রস্তুতি ট্রেনিংটা এরকম হবে না। আর আমরা তো ইতিমধ্যে যুদ্ধে নেমে পড়েছি, 5টা বিএপি দখল করেছি, পিটিসির গ্যারিসন দখল করেছি, ক্যাডেট কলেজের গ্যারিসন দখল, প্রচুর অস্ত্র তখন আমাদের হাতে চলে আসছে। তারপরে এখানে করলাম। তারপরে পরের দিন আমরা এই অঞ্চলের যত জনলা যত বন্দুক, লাইসেন্সারি বন্দুক ছিল, আমরা বাড়ি বাড়ি গিয়ে সেগুলো সব সিজ করে দিয়ে এসেছি। আচ্ছা। বাঙালি ধনীরা তখন অস্ত্র দিতে হবে, বাঙালি ধনীরা সবাই তো মুসলিম লীগের সমর্থক সেই সময়, তারা কি সহজে আমাদের অস্ত্র দিবে না, কিন্তু আমাদের কাছে তারা নথি স্বীকার বাধ্য হয়েছে, এবং তারা আমাদের অস্ত্র দিতে বাধ্য হয়েছে, এবং ওইগুলো অস্ত্র দিয়ে মূলত আমাদের ট্রেনিং, আমরা কোনো সমরাস্ত্র ট্রেনিং এর পর্যায়ে নিয়ে আসিনি, তখন একটা নিরাপত্তার একটা ব্যাপার ছিল। এবং আমরা 5 তারিখেই নারায়ণপুর বাজারে এখন যেটা ক্লাব আছে ওখানে, মিলন জানে, সুমন জানে, ওই ক্লাবটা তখন একটা বিশাল একটা মাটির ঘর ছিল, পরিত্যক্ত, নারায়ণপুরে। হ্যাঁ, ওখানে বিশাল একটা পরিত্যক্ত মাটির ঘর ছিল, সাপ ঘোপের বাসা ছিল। আচ্ছা। ওইটাকে সাফ করে ওইটাকে অস্ত্রাগার বানিয়েছিলাম, দুর্গ বানিয়েছিলাম। শত শত অস্ত্র, শত শত লাঠি, শত শত সড়কি, বল্লম, তীর, ধনুক, মানে কামারেরা সারাদিন তীর তৈরি করেছে, সাঁওতালরা ধনুক তৈরি করেছে, সারাদিন 24 ঘন্টা যজ্ঞ, ওখানে রীতিমতো যজ্ঞ চলেছে, হাজার হাজার লোক রাত্রে পাহারা দিয়েছে। মানুষের সেই স্বাধীনতার যে কি যে উন্মাদনা, স্বাধীন করার। প্রত্যেক দিন সকালবেলা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমার পতাকা তুলেছি, সেই জায়গায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছি, আবার সন্ধ্যাবেলায় আর সেটা নামিয়ে নেওয়া হয়েছে। এইভাবে চলছিল 25 তারিখ পর্যন্ত, 25শে মার্চ পর্যন্ত। এই চারঘাট থানা, তখন তো বাগা থানা ছিল না, চারঘাট থানায় আমি আর তোসরাদুত ভাইয়ের নেতৃত্বে 39টা প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আচ্ছা। প্রশিক্ষণ। তারপরে 26 তারিখ সকালবেলায় গেছি আমি, ভোরবেলায় গিয়ে দেখি যে রেডিওতে তখন উর্দু গান বাজানো হচ্ছে। তখনই ধরে নিলাম দেয়ার ইজ সামথিং রং, সেই কোনো ঘটনা ঘটেছে, তখন আমি কি জানি না। আমাদের ইপিআরদের মধ্যে নেতৃত্ব দিচ্ছিল সুবেদার লস্কর, ভিউয়ার্স ফ্রম ঝিনাইদহ মানুষ। সুবেদার লস্কর ইপিআর এর নেতৃত্ব দিচ্ছিলেন। তো
বলেন। তো ওখানে বীরগঞ্জে আমি যাব, বাইসাইকেল নিয়ে যাব, তখন তো মোটর সাইকেল ছিল না বা কোনো যানবাহন, আর তো কোনো যানবাহন থাকার প্রশ্নই ওঠে না। জি। আমি বাইসাইকেল নিয়ে রওনা দিব, আমার পিছনে সকল যাবে মানে বললো, কিন্তু যাওয়া কালে দেখলাম যে আর কেউ নাই। আমার পিছনে দুইটা কম বয়সী ছেলে আমার সঙ্গে রওনা দিল, সেটা আপনারা চিনবেন। একটা হলো শফিউর রহমান শফি, আহ, পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হয়েছিল, এবং তারপরে উপজেলারও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। এখনো সে জাসদের রাজনীতির সঙ্গে জড়িত। আচ্ছা। আর একটা হলো, যখন এরা দুইজনেই ক্লাস 9-এর ছাত্র, 9 কি ক্লাস 9-এর ছাত্র, আলাউদ্দিন, তার পুকুরে এ বাড়ি, পরবর্তী সময় ডিপ্লোমা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছিল। আচ্ছা। এরা দুইজন এক সাইকেলে আর আমি এক সাইকেলে। মিরগঞ্জ বাজারে গিয়ে ওদের দুইজনকে আমি ওই বাজারে বসা রেখে আমি একা ইপিআর ক্যাম্পে ঢুকে পড়লাম একাই? জি, সবার কাছে বিদায় নিয়ে গেলাম যে হয়তো আমি ফিরতে নাও পারি, তোমরা আমার যেন দোয়া করো। কত অনেক সাহস ছিল। আমি একাই ঢুকে, ওরা দুজন ওরা খুব দুঃসাহসী ছেলে। ওরা বারবার যে আপনাকে আমরা একা ছাড়বো না, ওখানে অনেকেই আমার সাথে যেতে যাচ্ছিল এই ক্যাম্পের মধ্যে, কিন্তু আমি না, মরতে হলে আমি একাই মরবো, যদি ফিরিয়ে না আসি ঘন্টা খানের মধ্যে তোরা ধরে নিবি যে আমি নাই। আমি গিয়ে দেখলাম যে দেশের জন্য মানে জীবন বাজি রেখে, জীবন মানে নাই করে দিয়ে আপনারা যুদ্ধে গেছেন, এখন এরকম পাবেন না, পাওয়া যাবে না মনে হয়। তো 5 তারিখে ওই রকম ভাবে, 26 তারিখ সকালে সুবেদার লস্কর তো আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরলেন। আমি তখন বুঝলাম যে নিয়ন্ত্রণ আমাদের হাতে। উনি বললেন যে যেগুলো অবাঙালি ছিল সেগুলো খতম করে দেবো। আচ্ছা। এই 5টা বিএপিতে সব খতম করে দেওয়া হয়েছে ওই দিনই। ক্র্যাকডাউন হয়ে গেছে ঢাকায়, তারা অতর্কিত হামলা করে ফেলেছে, পিলখানা, রাজারবাগ, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় গুরুত্বপূর্ণ জায়গাগুলো সবাই অ্যাটাক করেছে। প্রত্যেকটা ক্যান্টনমেন্টের আশেপাশে একদম নারকীয়, বাংলাদেশের যত ক্যান্টনমেন্ট যত জায়গায় ছিল সব প্রত্যেকের ক্যান্টনমেন্টের আশেপাশে একদম নারকীয় তাণ্ডব চলছে, চালিয়েছে। হ্যাঁ, চলছে, নারকীয় তাণ্ডব চলছে, এরকম কাহিনীটা পাওয়া গেল। তো আমাকে বললেন যে আপনি কারা কারা প্রতিরোধ যুদ্ধে যাবে তাদেরকে মোবিলাইজ করেন, এলাকায় চলে যান, এখানে সময় কাটানোর দরকার নেই। আমি বেরিয়ে আসছি, দেখি মিরগঞ্জে বাজার হাজার হাজার লোক আমাদের অপেক্ষা করছে। তারা বেরিয়ে আসার দিকেই তারা হর্ষোৎফুল্ল হয়ে আমাকে তারা অভ্যর্থনা জানালো। আমি বললাম যে নির্দেশ পেয়েছি, আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, আপনারা কে কে যুদ্ধে যান, প্রস্তুতি নেন, আমরা 2-4 দিনের মধ্যেই কিন্তু আমরা মার্চ করবো নগর বাড়ি, যাতে ওরা এদিকে ঢাকা থেকে অ্যাডভান্স করতে না পারে। নগর বাড়ি পর্যন্ত যাবেন? হ্যাঁ, রাজশাহীতে যে ফোর্স আছে এগুলোকে আমরা এদেরকে পর্যদস্ত করা আমাদের কোনো ব্যাপার না। আমরা সেই ক্যান্টনমেন্ট ঘেরা করে রাখবো, এটা ওরা বেরোতেই সাহস পাবে না। আর তখন মানুষ রেজিমেন্ট ছাড়া, একটা রেজিমেন্ট ছাড়া কোনো সন্ধানে ছিল না রাজশাহী। সেই সময় ইপিআর এর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সিনিয়র লোক ছিলেন রাজশাহী জেলাতে, তখন নওগাঁ সেক্টর কমান্ডে মেজর নাজমুল। আচ্ছা। আর রাজশাহীতে ছিলেন মেজর বিয়াস, রাজশাহী সেক্টরে। আর আমাদের রশিদ সাহেব ক্যাপ্টেন, তখন জুনিয়র অ্যাডজুটেন্ট, সর্দার ক্যাডেট। তো যাই হোক, আমরা 28 তারিখে যুদ্ধে যাব, অনেকে যেতে চাইলে, কিন্তু পরবর্তী সময় দেখা গেল আমার সঙ্গে বাগা থেকে মাত্র 4 জন গেল, আর আমি একা ছাত্র, আর বাকি 4 জন এক্স আনসার, পাকিস্তান আমাদের আনসার, তারা ইরেগুলার আনসার, যারা এমবডিড আনসার যারা। এখন হাসান তহসিলদার এগুলো বেঁচে আছে, ওর বাপ, আমারই আব্দুল্লাহ ভাই, সিরাজ ভাই, আমারই খালু ইজ্জত আলী, আর কিছুদিন আগে আমাদের ভাই হায়দার ভাই মারা গেলেন, হায়দার ভাই, আর একটা নামে স্মরণ করতে পারি না এটা নামটা। আর আমি 5 জন গেলাম। আর সুবেদার লস্কর চারঘাট থেকে ইনসাদ আলী, আব্দুল করিম, মহাতাব, আর একজনকে, এই নামটা স্মরণ করতে পারি না, 4 জনকে নিয়ে উনি গেলেন চারঘাট থানা থেকে মাত্র। তখন ওখান থেকে 4-5 জন, আমি এখান থেকে আমরা 5 জন, 10 জন মাত্র প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেন। ক্যাডেট কলেজে সম্মিলিত হইলাম 28 তারিখ সকালে। সেখানে 2টা গ্রুপ করা হলো, ক্যাপ্টেন রশিদ এবং ক্যাপ্টেন মেজর গিয়াসকে রাজশাহী ক্যান্টনমেন্ট অবরোধের দায়িত্ব দেওয়া হলো। আর সুবেদার লস্করের নেতৃত্বে আমরা নগরবাড়ি অভিমুখে যাত্রা শুরু করলাম। আচ্ছা। আমাদের হাতে কি? আমার বন্ধু শামসুল আলম বীর প্রতীক এখনো বেঁচে আছেন। আমি শামসুল ভাইকে বললাম যে শামসুল ভাই, কি নিয়ে যাচ্ছে আমাদের হাতে, কি আছে?
কারো হাতে সড়কি, কারো হাতে বর্লম, কারো হাতে লাঠি, কারো হাতে 1 নলা বন্দুক, 2 নলা বন্দুক, খুব বেশি হলে 3 নর্থে দেয়। যে 3 নর্থে রাইফেল একবার কাট করলে আরেকবার একটা রাউন্ড শট করতে হয়, 10টা রাউন্ড ছুটলেই ব্যারেল লাল হয়ে যায়। জ্বালিয়ে লাঠালাঠি করা ছাড়া যুদ্ধ করা যায় না। এইসব বন্দুক নিয়ে আমরা যাচ্ছি দুর্ধর্ষ পাকিস্তানি বাহিনীর যুদ্ধ করতে। আমাদের রাস্তার চারপাশে, 2 পাশে হাজার হাজার মানুষ আমাদের জয় বাংলা স্লোগানে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। আর ড্যাগ ড্যাগ মাংস, বস্তা বস্তা রুটি আর ব্যারেল পানি রাস্তাতে আমাদের জন্য রেখে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য। আমরা কত খাবো? একটু খেলে তারা সন্তুষ্ট হচ্ছে, না খেলে তারা মন খারাপ করছে। যার ফলে সবার সঙ্গে একটু নিয়ে আমরা এই যে উদ্দীপনা, সেটা কি উদ্দীপনা, এটা ভাষা প্রকাশ করা যায় না। এই প্রত্যক্ষ যুদ্ধ যারা দেখেনি, প্রত্যক্ষ যুদ্ধ যারা অংশগ্রহণ করেনি, আজকে যারা মুক্তিযুদ্ধ বলে অনেকে দাবি করে, আসলে কেউ কিন্তু এসব ঘটনার ধারে কাছেও ছিল না বা জানে না এই কি উদ্দীপনা সেগুলো। এ কথা পরে আসছি আমি। 28, 29, 30, 1 তারিখে আমরা পাবনায় বসলাম। পাবনার জেলা প্রশাসক তখন আনোয়ারুল কাদের সাহেব, CSP, তার নেতৃত্বে তখন যুদ্ধ পরিচালিত হচ্ছে। তিনি আমাদেরকে ওখানে বললেন যে আপনাদের নগরবাড়ি কোনো যাওয়া লাগবে না, নগরবাড়িতে আমার বাহিনী পুরো এলাকা আটকে রাখছে, ওরা এদিকে আসতে এখনো ক্রস করতে সাহস পাচ্ছে না। তা আমরা তার নেতৃত্বে সেখানে প্রতিরোধ যুদ্ধ রচনা করি। 8 তারিখে তারা ধরেন যে কত তারিখ, 26 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত নদী ক্রস করতে পারে নাই। তারপরে রিইনফোর্সমেন্টের মাধ্যমে তারা 70 সেনা নামানো শুরু করেছে এপারে, এবং রেড বিমান আক্রমণ শুরু করেছে যমুনার পশ্চিম তীরে। তখন আমাদের যে মান্ধাতার আমলে অস্ত্র দিয়ে আর বিমানের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, কতক্ষণ টিকে থাকা যায়। তখন তারা আস্তে আস্তে সেখান থেকে সরে আস্তে তারা প্রথমে ওই থেকে নগরবাড়ি থেকে আপনার কাশীনাথপুর থেকে এসে তারপরে নগরবাড়ি কাশীনাথপুর, ওখান আস্তে আস্তে 10 তারিখে তো আসলে পাবনা পালে চলে আসছে, রিট্রিট করতে করতে চলে আসছে। তখনও সেখানে ওই সব প্রত্যেক জায়গায় কিন্তু সম্মুখ সমরের যুদ্ধে ওরা আমাদের সঙ্গে পেরে ওঠেনি। এদের মারণাস্ত্র, অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে সম্মুখ সমরে কিন্তু আমাদের সঙ্গে তারা পেরে ওঠে। তেমন কোনো অস্ত্র শস্ত্র নেই আমাদের। অস্ত্র বলতে গেলে ওই যে গাজাবর বন্দুক, সেই বন্দুক ছাড়া তো আর আমাদের কোনো এর চাইতে বড় কোনো অস্ত্র নেই। আর 2-1টি ওই যে LMG আর 2-4টা হাতে গোনা লাইট মেশিন গান LMG, যেগুলো হাতে গোনার মেশিন গান দিয়ে কতক্ষণে যুদ্ধ করে। তারপরে বিমান আক্রমণের মুখে আমরা টিকতে পারিনি। ওখান থেকে হাতাইকুল্লা থেকে এসে দাসুরিয়া, বনপাড়ার পরে নাটোরের পরে পুঠিয়া, তারপরে ঝলমলিয়া। 12 এপ্রিল আমরা বিকেলে পৌঁছলাম বিড়ালদা এসে রাত 2টা পর্যন্ত তুমুল যুদ্ধ। তুমুল যুদ্ধ রাত 2টা পর্যন্ত। রাত 2টার পরে বিমান আক্রমণে আমরা টিকতে পারলাম না, 17 হয়ে গেলাম। তখন আমি মাঠের মধ্যে বিলের মধ্যে দিকে হেঁটে ভোরবেলায় মায়ের কাছে বাড়িতে বসলাম, এই বাড়িতে। তখন এই বাড়িতেই যেমন মা, আমার মায়ের পশ্চিম ধারে এখানে ঘর ছিল, এই ঘরে মা থাকতেন আর কি। তো মায়ের ঘরের পরে আমি ঘর তুলেছি আর কি। সেই ঘর, সেগুলো ঘর বিলীন হয়ে গেছে অনেক আগেকার ঘর। মা 73 সালে চলে গেছেন, তারপরে এই ঘরটা সব বিলীন হয়ে গেছে। এখন আসার পরে 13 তারিখে মাইকিং শোনা যাচ্ছে, দিন মোহাম্মদ বিহারী 2 জন মানুষের মাথার দাম ঘোষণা করছে, এটা কর্নেল রশিদ এবং আজিজুল আলম। প্রত্যেকের মাথার দাম 10,000 টাকা। 2 জনকে ধরে দিতে পারি। তা আমি বাড়িতে, মা বললো বাবা তুই সরে যা, বাড়িতে থাকলে তো যে কোনো মুহূর্তে ধরে ফেলবো। আমি একটু সমস্ত জঙ্গলের অভাব ছিল না, সব জায়গায় জঙ্গলের বাঘ, আর হাতে তো অস্ত্র আছে। ওই সারাদিন জঙ্গলের মধ্যে থাকলাম 13 তারিখে।
বাড়িতে আসলাম রাত্রে, তখন মা বললো তোকে এখানে রাখা যাবে না, চল তোকে নিয়ে খায়েরহাট যাই। খায়েরহাট মানে আমার তখনও আমার বিয়ে হয়নি, কিন্তু আমি পায়েরহাটে ওই বাড়ির এক কন্যাকে ভালোবাসতাম। যে পছন্দ করতাম। আমার বন্ধু মকবুল হোসেন গত শুক্রবার ইন্টারে পড়েছে, সে আমার ক্লাসমেট ছিল কালদাস স্কুল ক্লাস 5 এর থেকে। তার সঙ্গে আমার হৃদ্যতা, এবং তার সাথে একটা হৃদ্যতা ছিল যে প্রত্যেক বৃহস্পতিবারে তারা আমার বাড়িতে এসে খেয়ে একসঙ্গে আমাকে নিয়ে যেত, এবং শুক্রবার থেকে শনিবারের দিন আবার এই ক্লাসে এসে কালদাস খেলেছিলাম ক্লাসে। আসলে ওই বাড়িতে আমি আমার অনেক যাতায়াত ছিল। যাতায়াত ছিল, এবং এক পর্যায়ে ওই বাড়িতে বিয়ে করেছিলাম। এবং আমার সে স্ত্রীও গত 15 সালের 21 নভেম্বর ফরপারি পাড়িয়ে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। টাকার জন্য যে মানুষ এত নিচে নামতে পারে, আমার ওই বাড়িতেও শ্বশুর বাড়িতেও দেখেছি। আমার অনেক শহীদ, আমার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার খোঁজে গেছে শুধু অর্থেই। 10,000 টাকা আজকে 1.5 কোটি টাকার সমান। আপনার মাথার দাম ঘোষণা করছে 10,000 টাকা মানে আজকের 1.5 কোটি। চিন্তা করুন। হ্যাঁ, তো আমার মা, আমার শ্বশুর শাশুড়ি তারা যুক্তি করে বললেন যে এখানে রাখলে তোমাকে বাঁচানো যাবে না, বাংলাদেশের মধ্যে থাকলে বাঁচান, তুমি চলে যাও। 15 তারিখ আমি ভোরবেলায় চলে যাব, মাকে ওখানে রেখে চলে যাব। Thanks for watching. Please subscribe our channel Ekatturer Guerrilla.